ওয়েলকাম টু গ্রামার রুট ওয়ান্স এগেন। তোমাদের যে ইডিএম করাছিলাম, আশা করি আগের দুটো ইডিএমসেই তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আমি এই ভিডিওর শেষে, এই ক্লাসের শেষে তোমাদের বেশ কিছু কথা বলবো আজ, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে, তোমাদের উপকারে লাগবে। আর অবশ্যই ইডিয়মসগুলো শেখাবার শেষে তোমাদের যেমন বানান একটা শেখাইছিলাম, বানান শিখিয়ে দেব। তো তোমাদের শুরু করছি ইডিয়মস পার্ট 3। এর আগের ইডিয়মস ক্লাস দুটো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এগুলো শুধু ইন্ট্রোডাকশন, এখনো প্র্যাকটিস করাচ্ছি না। যখন প্র্যাকটিস করাবো, একদম লাইভ ক্লাস করাবো বা প্রিমিয়ার করাবো, তখন তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে। খুব শীঘ্রই সে সুযোগ তোমরা পাবে। আপাতত এই ক্লাসগুলোই তোমাদের নিজেদের মাইন্ডটাকে সেট করে নাও, এই জায়গাটাতে নিজেদের বসিয়ে নাও। আমি শুধু সেই ইন্ট্রোডাকশনটা, ইডিয়মসের বিষয়গুলো তোমাদের মধ্যে বসিয়ে দিতে চাইছি। যাই হোক, এবার প্রথম শুরু করি যেটা দিয়ে, সেটা হচ্ছে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্স খুব কমন একটা ইডিয়ম, হয়তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ইডিয়মটা ব্যবহার হতে পারে। যেটাকে যদি তোমাদের আগের দিন বলছিলাম, অপশন দেওয়া থাকবে 4টে অপশন, 4টে অপশনে এইরকম একটা অপশন দেওয়া থাকবে, অ্যাট লিস্ট নলেজ। অ্যাট লিস্ট নলেজ কেন বলে? আমি প্রত্যেক দিনই দেখবে ইডিএমের একটা ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা দিই অন্য কারণে। তুমি যদি ইডিএম অনেকগুলো পড়ো, এরপর দেখবে অনেক ইডিএম আসবে, যখন প্র্যাকটিস করাবো প্রচুর প্রচুর ইডিএম আসবে, তাহলে এত ইডিএম তুমি মনে রাখবে কি করে? সেই জন্য গল্পটা বলি বা তার রুটটা বলি, যাতে গল্প বা রুটটা মনে থাকে। কারণ এই ধরনের শব্দগুলো যখন অপশনে পাবে, তখন দেখবি অলরেডি মনে পড়ে যাবে। আজকে সেরকম আরো অনেকগুলো পড়ব। 3 আওয়ার্স হচ্ছে রিডিং, রাইটিং আর এরিথমেটিক। রিডিং, রাইটিং, এরিথমেটিক, এই জন্য 3 আর বলা হয়। দেখো, রিডিং, রাইটিং আর এরিথমেটিক, এই জন্য বলা হয় 3 আর। সেই জন্য যে কোনো জিনিসের অ্যাট লিস্ট নলেজ, মানে কোনো জিনিস সম্পর্কে যদি প্রচুর জ্ঞান না থাকুক, অন্তত কিছু জ্ঞান আছে এবং প্রত্যেকটা বিষয়ে মোটামুটি দক্ষতা আছে, দখল আছে, সেক্ষেত্রে 3 আওয়ার্স বলা হয়। তাহলে 3 আওয়ার্স মানে মনে রাখবে অ্যাট লিস্ট নলেজ ওভার এনিথিং। পরেরটায় চলে যাই, 2AT। হয়তো এর আগে শোনোনি এই গেমটা, 2AT। 2AT, এইটার 3টে অপশন লিখছি, 3টি তোমরা লিখে রাখো। কমপ্লিটলি, জাস্ট রাইট বা অলরেডি রাইট, আর পারফেক্টলি। দেখো 3টে বললাম, কমপ্লিটলি, রাইট অ্যাট অল বা জাস্ট রাইট, আর পারফেক্টলি। 3টি তোমরা লিখে রাখো, কারণ 3টে যে কোনো একটা অপশনে দেবে। অপশনে সাধারণত কমপ্লিটলি বা পারফেক্টলিটা দেয়, বা রাইট অ্যাট অল, অলরেডি রাইট, এই ধরনের কিছু দিতে পারে। এবার কি করে এসেছে? এই 2AT বলছি, কথাটা টিটা এসেছে টিটেল থেকে। টিটেল জিনিসটা কি জানো? দেখো, এখানে দুটো শব্দ লিখছি, জে আর আই। ঠিক আছে, বড় হাতে লিখলাম জে, বড় হাতের আই। এবার ছোট হাতের জে কি করে লিখবো, ছোট হাতের আই কি করে লিখবো? তাই তো, এই জে আর এই আই, দেখো এই যে আই, এই যে আই। এবার এর উপরের অংশটা দেখো, দেখতে পাচ্ছ ছোট ডট, এটা অর্থোগ্রাফিতে ব্যবহার করা হয়। ছোট যে ডটটা, সেটা দিয়ে সম্পূর্ণ করা হয়, নাহলে যে বা আইটা ছোট হাতের কমপ্লিট বোঝা ছিল না। সেই জন্য যে কোনো জিনিসকে কমপ্লিটলি বা অলরেডি রাইট বা পারফেক্টলি বোঝাতে গেলে এই টিটেলগুলোকে ব্যবহার করা হয়। সেই জন্য ইডিয়মটা এসেছে 2AT। এটা একটা ইডিয়ম যেটার মানে হচ্ছে কমপ্লিটলি। তাহলে বুঝতে পেরেছো 2AT মানে, বা 2AT টিটেলও থাকতে পারে। সেই জন্য এই টিটেল কথাটা লিখে দিলাম, যেটা কমপ্লিটলি বা জাস্ট রাইট বা পারফেক্টলি বোঝায়। এবার 3এরটা, হোয়াইট লাই। হোয়াইট লাই মানে লাই মানে তো মিথ্যে কথা, তোমরা জানো। দু একটা বলো, হয়তো বলো মিথ্যে, এরকম স্টুডেন্ট কিছু মিথ্যে বলো কি? হ্যাঁ বলি, আমরা অনেক মিথ্যে বলি, কিন্তু মিথ্যের অনেক রকম ফের আছে। দেখবে এমন কিছু মিথ্যে বলি যে মিথ্যেগুলো বললে অতটা ক্ষতি হবে না। আমি এই বলছি না যে তোমরা বলো, অভ্যেস খুবই খারাপ,
তবু দু একটা মিথ্যে তো বলতে হয় আমাদের চলাফেরা জগতে, আমাদের সবকিছু ক্ষেত্রেই। যে মিথ্যেগুলো কখনো অন্যের ক্ষতি করবে না তাদেরকে বলা হয় হোয়াইট লাই। সেই জন্য এর মিনিংটা হচ্ছে হার্মলেস লাই। তাহলে মনে থাকবে এই হোয়াইট কথাটা ডিনোট করছে হার্মলেস, কারণ ইংলিশ লিটারেচারে যা কিছু খারাপ তাকে ডার্ক বা ব্ল্যাক দিয়ে বোঝানো হয়, সেই জন্য হার্মলেস লাইকে হোয়াইট লাই বলা হয়। তাহলে মনে থাকবে হোয়াইট লাই মানে হার্মলেস লাই, খেয়াল রাখবে। তারপর আছে ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স কাকে বলা হয় জানো? যে কোনো স্কলারলি পার্সনকে। স্কলারলি পার্সন মানে জানো, যে কোনো শিক্ষিত বা পণ্ডিত ব্যক্তি, সেই স্কলারলি পার্সন তাকে বলা হয় ম্যান অফ লেটার্স। কেন জানো? এটা একটা বিখ্যাত লোকের কাছ থেকে এসেছে, লোকটার নাম জেনে রাখো, হেনরি উইনচেস্টার। এই হেনরি উইনচেস্টার কি করেছিল জানো? একটা বানান নিয়ে তর্ক হয়েছিল, সে তখন নিজের বুকে বানানটা লিখে বলেছিল যদি ভুল হয় তাহলে আমি মানুষটা মিথ্যা। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে সেই যে বানানটা লিখেছিল সেটা সত্য বলে প্রমাণিত হয়েছিল, ঠিক বলে প্রমাণিত হয়েছিল। সেই জন্য তাহলে তার পাণ্ডিত্যটা বোঝা গেছে। এই জন্য এই ম্যান অফ লেটার্স মানে যে কোনো স্কলারশিপ পার্সনকে বলা হয়। যে বুকের উপর লিখে দিয়েছিল ম্যান অফ লেটার্স, লেটার্স মানে বর্ণ জানো, এই জন্য স্কলারলি পার্সন বোঝাতে এটা হেনরি উইনচেস্টার করেছিল, সে তার বুকের উপর ওই লেখাটা লিখেছিল। সেই জন্য যে কোনো পণ্ডিত বা স্কলারলি পার্সনের ক্ষেত্রে ম্যান অফ লেটার্সটা ব্যবহার করা হয়। এরপর দেখো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এইটার মানে লেখো কেওটিক। কেওটিক কন্ডিশন। কেওটিক কন্ডিশন মানে জানো বিশৃঙ্খল অবস্থা। এটা এই যে কথাটা অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, এটা ব্যবহার করা হয় সাধারণত যুদ্ধে, কোনো ওয়ারফেয়ারে, কোনো যুদ্ধের ক্ষেত্রে অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স কথাটা ব্যবহার করা হয়। যুদ্ধে যখন কোনো কন্ডিশন জানতে চাওয়া হয় কোনো সোলজারকে বা কমান্ডারকে, তখন যদি সে খুব বিশৃঙ্খল অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে ইউজ করা হতো এই কথাটা সিক্সেস এন্ড সেভেন্স। সেই জন্য যে কোনো কেওটিক বোঝাতে সিক্সেস এন্ড সেভেন্স কথাটা ব্যবহার করা হয়, মনে রেখো। তারপরে আছে বাই ফিটস, এটা একটা খুব ধোঁকা দেয়া ইডিয়মস। যে কোনো মানুষ এটা যদি না জানে, স্টুডেন্ট তোমাদের বলছি যে তোমরা যদি এটা না জানো, যদি না দেখো বা না লিখে রাখো, ভবিষ্যতে এটা ভুল হবে। কেন দেখো, বাই ফিটস এন্ড স্টার্টস, দেখে কি মনে হচ্ছে ফিট মানে রেডি আছে, স্টার্টস মানে শুরু করতে পারবে, তাহলে ওই ধরনের একটা অপশন দেয়া থাকবে যেটা একদম ঠিকঠাক ভাবে, কারণ ফিট ঠিক আছে স্টার্ট শুরু করবে, কিন্তু একদমই নয়। এটার মানে হচ্ছে ইরেগুলারলি। ইরেগুলারলি এই যে ফিটস এন্ড স্টার্টস, এগুলো যে কোনো সারমন মানে ধর্মবাণী, যে কোনো ধর্ম, সারমন মানে জানো ধর্মবাণী, যে কোনো ধর্মবাণীর ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা হয় ফিটস এন্ড স্টার্টস, যেখানে ইরেগুলার বা ইরেগুলারলি বোঝাতে ব্যবহার করা হয়। তাই ফিটস এন্ড স্টার্টসটা ধোঁকা কেউ জানো, এটার মানে হচ্ছে ইরেগুলারলি। তারপর নেক্সট সাথের যেটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর একটা ইডিয়ম, ফ্রেঞ্চ লিভ। লিভ মানে জানো ছুটি নেওয়া, অনেক ক্ষেত্রে অনেক অফিসে ছুটি নিতে হয়। যারা চাকরির পরীক্ষায় যাচ্ছ নিশ্চয়ই লিভ কথাটা ব্যবহার হবে, কারণ অনেক জানো ক্যাজুয়াল লিভ নিতে হয়, মেডিকেল লিভ নিতে হয়, তেমন একটা ফ্রেঞ্চ লিভ হয়। কিন্তু ফ্রেঞ্চ লিভ জিনিসটা কি, আগে মানেটা লেখো। মানেটা হচ্ছে আনঅথরাইজড লিভ। আনঅথরাইজড লিভটা কি, মানে যে ছুটিটা কর্তৃপক্ষ অনুমোদিত দেয়নি, তুমি নিজের ইচ্ছে নিয়েছো, সেরকম ছুটি কখনো হয় না। যদি কখনো সেই ধরনের ছুটি নিতে হয় অফিস থেকে, তাদেরকে আনঅথরাইজড লিভকে, যেটা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিয়েছো, সেইগুলোকে বলা হয় ফ্রেঞ্চ লিভ। তাহলে ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে আনঅথরাইজড লিভ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। কিন্তু কেন এলো কথাটা, কারণ এটা একটা ফ্রেঞ্চ কালচার থেকে এসেছে। ফ্রেঞ্চ কালচারটা কেমন ছিল, বিশেষ করে এটা 18th সেঞ্চুরিতে এই কালচারটা খুব চালু হয়েছিল ফ্রান্সে। এটা হচ্ছে বাড়িতে ডিনারে গেস্টদের ডাকা হতো। এবার গেস্টরা কেমন করতো জানো তো, বদমাইশি। ওই যে ডিনার খেতে খেতে হঠাৎই
যে বাড়ির কর্ত্রী, যাকে হোস্ট বলা হয়, অতিথিকে যেমন গেস্ট বলা হয়, বাড়ির কর্ত্রীকে হোস্ট বা হোস্টেস বলা হয়। গেস্ট কি করতো, ওই ডিনারটা খেতে খেতেই মাঝপথে উঠে চলে যেত, হোস্টকে একবারও জানিয়ে যেত না যে সে আসছে। আমরা কি করি, কোনো আমন্ত্রণ বাড়িতে গিয়ে খেয়ে আসার সময় খেতে খেতে কি মাঝপথে উঠে চলে আসি? কখন আসি না। আমাদের যারা হোস্ট, মানে যাদের বাড়িতে আমরা আমন্ত্রিত হয়ে বা নিমন্ত্রিত হয়ে গেছি, তাদেরকে আসার সময় বলে আসি আপনারা যাবেন, আমরা আসছি, ইত্যাদি ইত্যাদি। না, না বলে চলে আসো? তোমাদের কেউ না বলে চলে আসো কি? এমন কেউ আছো? তাহলে সে লিখে পাঠাও, আমি তাকে অথরাইজ লিভ শিখিয়ে দেবো, ফ্রেঞ্চ লিভটা বাদ দিয়ে দেবো, একদম বেঙ্গলি লিভ শিখিয়ে দেবো। আছো কি কেউ? যাই হোক, ওদের ফ্রান্সে এই কালচারটা খুব চালু হয়েছিল, এই না বলে চলে যাও। এই যে না বলে চলে গেল, তাহলে যে অথরিটি, সেই মুহূর্তে অথরিটি হচ্ছে হোস্ট, তাকে না বলে চলে গেল। এই জন্য যে কোনো আনঅথরাইজ লিভকে বলা হয় ফ্রেঞ্চ লিভ। তারপরে দেখো কিথ অ্যান্ড কিন, এটা একটা খুব কমন ইডিয়ম। যারা WBCS এর প্রিলিমিনারি পাস করার পর মেন পরীক্ষায় যাবে, তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের অনেকগুলো রাইটিং আছে, সেই রাইটিং এ মূলত এবং আনসিন যাদের প্যাসেজ গুলো আছে, অনেক পরীক্ষায় যারা আনসিন প্যাসেজ কভার করতে হয়, তারা এই শব্দটা দেখে রাখো, কিথ অ্যান্ড কিন। এইটার মানে হচ্ছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে খুব কাছের যে কোনো ব্যক্তিকে কিথ অ্যান্ড কিন বলা হয়। ধরো আমার কাছে আমার মা, আমার পরিবারের লোকজন, আমার সন্তান বা যারা আমার খুব কাছে, তাদেরকে আমি বলবো কিথ অ্যান্ড কিন, তার মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এবার কি করে এসেছে, এটা একটা জার্মান শব্দ। এই কিথ মানে হচ্ছে নেটিভ ল্যান্ড, কিথ মানে নেটিভ ল্যান্ড, আর কিন মানে হচ্ছে ফ্যামিলি। দেখো দুটোই মানুষের খুব কাছে, যেটা তার জন্মভূমি নেটিভ ল্যান্ড, আর যেটা তার পরিবার। সেই জন্য যে কোনো নিয়ার আর ডিয়ার ওয়ান্স এর ক্ষেত্রে কিথ অ্যান্ড কিন কথাটা ব্যবহার করা হয়। তাহলে তোমরা মনে রাখবে কিথ অ্যান্ড কিন মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এবার নেক্সট একটা অদ্ভুত শব্দ শেখাচ্ছি, ওই একই রকম। এটাও আমি বলবো যারা রাইটিং এ আসো প্র্যাকটিসে, তাদের ক্ষেত্রেও, যারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও বলছি, জট অর টিটল খুব কমন একটা ইডিয়ম। টিটিল শব্দটা এর আগেও আমি বলেছি, দেখবে টু এ টি, এখানেও টিটিল কথাটা বলেছেন, তাই টিটিলের ব্যাখ্যাটা দিচ্ছি না, যেটা খুব সূক্ষ্ম জিনিস। জট অর টিটিল, এই জায়গাটা এবার দেখো, জট অর টিটিলটাকে বলা হয় খুব স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে। স্মল অ্যামাউন্ট তোমরা লিখে রাখো, জট অর টিটিল মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট। কি করে হলো, টিটিলটা কি আগে বলিয়েছি, এই যে ছোট ছোট ডট, ছোট ছোট ডট কথাটা আবারও বলছি, দেখো যে কোনো শব্দের ছোট ছোট ডট। আর জট, এইটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। গ্রিকের যে অ্যালফাবেট, আমাদের যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, ইংরেজিতে ABCDEFG হয়, যেমন গ্রিক যে অ্যালফাবেট, গ্রিক অ্যালফাবেটের সব থেকে স্মলেস্ট যেটা, তাকে জট বলা হয়, সব থেকে স্মলেস্ট কে, সেই জন্য জট থেকে এসেছে স্মল। এই জট আর টিটিল একসাথে হয়ে গেছে স্মল অ্যামাউন্ট। আর ডটটার কথা তো বলেছি আগে। নেক্সট পামি ডেজ, পামি ডেজ কথাটা এসেছে, পামি ডেজ মানে হচ্ছে জয়ফুল ডেজ হতে পারে বা হ্যাপি ডেজ। জয়ফুল বা হ্যাপি যেটা খুশি লিখতে পারো তোমরা, যেটা অপশনে থাকবে সেটার দিকে দিও। জয়ফুলও থাকতে পারে, হ্যাপিও থাকতে পারে। পামি ডেজ, পামি ডেজ কথাটা এসেছে পাম থেকে। পাম মানে কি, পাম তেল তো ব্যবহার করো। পাম মানে হচ্ছে খেজুর, এটা একটা রুরাল শব্দ। পামি ডেজ, অনেক রুরাল বয় তারা খেজুর গাছ থেকে খেজুর নিয়ে হাত ভরে আনতো, যে খুব খুশি খুশি হয়ে আসতো। সেই জন্য যে কোনো খুশির জিনিসকে বোঝাতে পামি ব্যবহার করা হয়। আর ডেজ আছে বলে ডেজ, তার মানে এই খুশি বোঝায় সবসময় পামি থেকে। পাম আর পামি দুটো শব্দই খুব কাছাকাছি থেকে এসেছিল, হাত ভর্তি, খুশিটা যেন ভর্তি। তারপরে দেখো একটা শব্দ, আজকে এই ধরনের শব্দগুলি তোমাদের দেখাচ্ছি, দেখো হিদার অ্যান্ড দিদার। হিদার অ্যান্ড দিদার আজকে মূলত এই ধরনের শব্দগুলি আমি তোমাদের ইডিয়মস এর জন্য বেছেছি, কারণ এর আগে যেগুলো দেখিয়েছি কেমন সেই শব্দগুলো তোমরা দেখেছো। আজকে ওয়ার্ড যেগুলো মূলত বিভিন্ন শব্দ থেকে এসেছে সেগুলো দেখাচ্ছি। হিদার অ্যান্ড দিদার, এইটার আর একটা তোমরা লিখে রাখতে পারো টু অ্যান্ড ফ্রো। এই যে টু অ্যান্ড ফ্রো,
ওই যে রাইটিং এর ক্ষেত্রে বলছিলাম প্রচুর ব্যবহার হয়। আনসিনে খুব কমন শব্দ টু অ্যান্ড ফ্রো, এটার মানে লিখে রাখো দিস ওয়ে অ্যান্ড দ্যাট, দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে। হিদার অ্যান্ড দিদার বা টু অ্যান্ড ফ্রো যাই বলো, দুটোর মানেই হচ্ছে দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে। হিদার মানে দিস আর দিদার মানে হচ্ছে দ্যাট, যেখান থেকে দিস বা দ্যাট কথাটা এসেছে, সেই জন্য দিস ওয়ে আর দ্যাট ওয়ে বোঝাতে হিদার আর দিদারটা ব্যবহার করা। তোমাদের বলবো হিদার আর দিদারের সাথে টু অ্যান্ড ফ্রোটাও মনে রাখবে। এবার লাস্ট একটা দেখায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, অ্যাট দ্য বেক অ্যান্ড কল। অ্যাট দ্য বেক অ্যান্ড কল, দেখতে পাচ্ছ অ্যাট দ্য বেক অ্যান্ড কল। অ্যাট দ্য বেক অ্যান্ড কল মানে হচ্ছে রেডি অ্যাট ওয়ান্স কমান্ড, COMMAND। রেডি মানে প্রস্তুত, অ্যাট ওয়ান্স কমান্ড একজনের আদেশ। বেক অ্যান্ড কল কথাটা মানে যেই আদেশ করবে সঙ্গে সঙ্গে যেতে হবে, তাকে বেক অ্যান্ড কল বলা হয়। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা যে অফিসিয়েটিং পরীক্ষাগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করছো সেখানে বেক অ্যান্ড কল কথাটা কতটা দরকারি। এই বেক মানেই হচ্ছে কমান্ড, এই বেক অ্যান্ড কল মানে যখনই কোনো জিনিসের চটপট যেতে হয়, রেডি হতে হয়। রেডি অ্যাট ওয়ান্স কমান্ড, একজন কমান্ড দিলে সঙ্গে সঙ্গে প্রস্তুত হতে হয়, সেই জন্য ব্যবহার করা হয় বেক অ্যান্ড কল। এই বেক কথাটার মানেই হচ্ছে কমান্ড, আর এই যে রেডি হওয়াটা বোঝালাম, সেই জন্য অ্যাট দ্য বেক অ্যান্ড কল মানে হচ্ছে রেডি অ্যাট ওয়ান্স কমান্ড। তাহলে প্রথম থেকে কি বললাম, আজকে শিখেছি 3 ইয়ার্স অ্যাট লিস্ট নলেজ। কি কি বলেছিলাম, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। 2 এর টি মানে বলেছিলাম টিটিল, যেটা মানে কমপ্লিটলি বা পারফেক্টলি থাকবে, অলরেডি রাইটও থাকতে পারে বা রাইট অল টুগেদার, এই ধরনের কিছু থাকবে, সেটাও খেয়াল রাখো। কেন বুঝিয়েছিলাম ডটগুলো দিয়ে, টিটেল দিয়ে। হোয়াইট লাই মানে হার্মলেস লাই, যেটা তোমরা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করো, প্রায় বন্ধুদের ক্ষেত্রেও ব্যবহার করো, বাড়িতে মা বাবার ক্ষেত্রেও ব্যবহার করো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দু একটা ব্যবহার করতে পারো, কারণ ওটা হার্মলেস বলা আছে, কিন্তু হার্মফুল লাই ব্যবহার করো না। যাই হোক, হোয়াইট লাই মানে হচ্ছে হার্মলেস লাই। ম্যান অফ লেটার্স, আমি হেনরি উইনচেস্টারের কথাটা বললাম, নিজের বুকে লিখে দিয়েছিল, সেই জন্য স্কলারলি যে কোনো পণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে ম্যান অফ লেটার্স ব্যবহার করা। অ্যাট 6s and 7s মানে বললাম কেওটিক কন্ডিশন, খুব বিশৃঙ্খল অবস্থার ক্ষেত্রে 6s and 7s বলা হয়। এটা বলেছিলাম ওয়ারফেয়ারে, যখন যুদ্ধের সৈনিকদের অবস্থা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় 6s and 7s। বাই ফিফথস এন্ড স্টার্টস, এটাই বলেছিলাম বেশি ধোঁকা খায়, এই 6 নম্বরটা খেয়াল রেখো। ইরেগুলারলি ক্ষেত্রে ব্যবহার করা, যে কোনো ধর্মবাণী প্রচারের ক্ষেত্রে ফিফথস এন্ড স্টার্টসটা ইরেগুলার বোঝাতে ব্যবহার করা, তোমরা খেয়াল রেখো ইরেগুলারলি কথাটা। এবার ফ্রেন্ডস লিভ মানে বললাম ওই যে আনঅথরাইজড ডিনার ছেড়ে ওই চলে যাও, নিশ্চয়ই গল্পটা মনে থাকবে, আমি মনে রাখার জন্য আরো একবার বলছি। কিথ অ্যান্ড কিন, এটা বলেছিলাম কিথ, এগুলো জার্মান শব্দ, কিথ মানে নেটিভ ল্যান্ড আর কিন মানে ফ্যামিলি, সেই জন্য নিয়ার আর ডিয়ার ওয়ান্স বোঝাতে কিথ অ্যান্ড কিন ব্যবহার করা। জট আর টিটেলটা বললাম, জট মানে যে কোনো, যে গ্রিক ভাষার সব থেকে স্মলেস্ট অ্যালফাবেটের সব থেকে স্মলেস্ট শব্দ হচ্ছে জট, সেই জন্য স্মল অ্যামাউন্ট বোঝাতে জট আর টিটেল ব্যবহার করা। পামিডেজ, আমি খেজুরের কথাটা বলছি, হাত ভর্তি খেজুর নিয়ে দেখবে মুখে হাসি ফুটছে কিনা, আনন্দ লাগছে কিনা, তাহলেই মনে থাকবে চল। পামিডেজ মানে হচ্ছে জয়ফুল বা হ্যাপি ডেজ। হিদার অ্যান্ড দিদারটা বললাম, হিদার আর দিদার সঙ্গে টু অ্যান্ড ফ্রোটা মনে রাখবে, দিস ওয়ে অ্যান্ড দ্যাট। আর একদম শেষে বলেছে অ্যাট দ্য বেক অ্যান্ড কল মানে রেডি অ্যাট ওয়ান্স কমান্ড, যে কোনো মানুষের কমান্ড, বেক মানেই বললাম আদেশ করা, এই জন্য বেক থেকে বেকন্ড কথাটা বলা হয়। আমি খুব শীঘ্রই তোমাদের এরর কারেকশন করাবো, সেখানে দেখাবো যে বেক অ্যান্ড কল জিনিসটা কি। তোমাদের বলেছিলাম যে শেষে বেশ কিছু কথা বলবো, তার আগে বানান শেখাও বলেছিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, পজ করে দরকার হলে লিখে নেবে। আমি একটা বানানে চলে যাই, তোমাদের খুব কমন একটা বানান, প্রতিদিনই বানান দেখাই, আজও একটা বানান দেখাবো। দেখো বানানটা দেখো, খুব কমন একটা শব্দ লুজ আর লুজ, এর একটা মানে জানো আলগা, একটা মানে হচ্ছে হারানো, কিন্তু বুঝবে কি করে কোনটা আলগা কোনটা হারানো? বোঝার একটা সহজ উপায়, প্রত্যেকদিন একটা করে উপায় বলি, আজও একটা উপায় বলছি। এখানে আমি বলেই দিলাম লুজ মানে আলগা, LOOSE, আর LOSE লুজ মানে হচ্ছে হারানো। এবার তোমাদের মনে হতে পারে কই স্যার তো কিছুই শেখালো না, শুধু মানে দুটো বলে দিল। তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখবে এতে কিছু, এই বানানটা কিছু একটা হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে আমাকে কমেন্টে জানাও, তারপর তোমাদের বলবো। নিশ্চয়ই বুঝতে পারছো কি হারিয়েছে,
দেখি কে কে বুদ্ধি করে বের করে উত্তরটা আমাকে জানাতে পারো, ফটাফট কমেন্টে জানো। আমি নেক্সট ক্লাসে যারা জানাচ্ছ তাদের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করব। যারা করছো না তাদেরকেও বলছি তোমরা জানাও, এটা নিয়ে অবশ্যই কথা বলবো। প্রত্যেকদিন নতুন নতুন বানান শেখাবো বলেছিলাম। এই বানানগুলো কেন শিখিয়ে রাখছি, এটা শেখানোর পিছনে অনেকগুলো কারণ আছে। খুব শীঘ্রই দেখবে তোমাদের এরর কারেকশন করাবো। বেশিরভাগ জনই আমাকে বলেছিল যে স্যার এরর কারেকশনটা নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আমি মাথার উপর দিয়ে বের হওয়া থেকে থামিয়ে একদম কানের ভেতর দিয়ে ভরিয়ে দেবো। আমি যেমন করে ইডিয়াম শিখিয়েছি ঠিক তেমন করে এরর কারেকশন শেখাবো, যে এরর কারেকশনে একদম শিখিয়ে দেবো এটা কেন এরর। কারণ সেটা যদি না শেখাই তাহলে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এররটা হলে বুঝবে কি করে যে এটা কি কারণে এরর হচ্ছে, তোমরা ঠিক করবে কি করে, কেন এরর সেটাও আমি শিখিয়ে দেবো যে এটা কি কারণে এরর হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের এরর কারেকশনের ক্লাস করাবো। আমি আবারও বলে দিই, এখন যে ক্লাসগুলো করছি, দেখবে ইডিয়ামস এর 3টে ক্লাস করেছি, এগুলো একটাও প্র্যাকটিসের জন্য নয়। ইডিয়ামস গুলো কি করে মনে রাখবে তার কিছু চার্ট আমি করে দিয়েছি। আমি অল টোটাল 36 তোমাদের ইডিয়াম শিখেছি। এই 36 ইডিয়ামস এর মধ্যে মোর দেন 15 ইডিয়ামস ভেরি মাচ ইম্পর্টেন্ট আছে। আমি সেই রকমই 36টা ইডিয়াম তোমাদের শিখেছি। ইডিয়ামস এর আরো ক্লাস করাবো। আগে সমস্ত সিলেবাসটা যেগুলো আছে তার কিছু কিছু নমুনা তোমাদের মধ্যে বসিয়ে দিচ্ছি। যখন প্র্যাকটিস করাবো তখন একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে করাবো। এর জন্য দেখবে কিছু কিছু করাতে গিয়ে আমি প্রিভিয়াস ইয়ারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখিয়েছি। প্রিপোজিশনের ক্ষেত্রেও ঠিক একই, ওরকম 3টে ক্লাস করেছি, তার মানে 3টে ক্লাসে কি প্রিপোজিশন হয়ে গেল না, কখনো হতে পারে না। আমি এখনো প্র্যাকটিস সেট করাইনি, জিনিসগুলোর সঙ্গে তোমাদের একটা অভ্যাস করে দিচ্ছি, অভ্যস্ত করে দিচ্ছি। যখন এই জিনিসটা বসে যাবে আমি প্র্যাকটিস ক্লাস শুরু করব, তার মধ্যে নিশ্চিতভাবে আমি লাইভ ক্লাসে পারমিশন পেয়ে যাব। সেই জন্য তোমাদের বলছি একটু সাবস্ক্রাইবটা যারা এখনো করোনি, তোমাদের নিজেদের বেনিফিটের জন্য সাবস্ক্রাইবটা করে নাও। বন্ধুদের লাইক করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো যারা এখনো করেনি। আর বেশ কয়েকটা কথা বলবো বলেছিলাম, সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য মনে হচ্ছে তাদের দেখবে সবসময় মনে হয় দূর এখন পড়ে আর কি হবে, এখন চাকরি নেই। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতিটা, এটা আমি স্যার হিসেবে তোমাদের বলছি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিটা 1.5 বছর 2 বছর 2.5 বছর ধরে নিতে হবে। তবেই তুমি যে সেখানে সেই কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় বসার মতো একটা মনের জোর পাবে, একটা পথ খুঁজে পাবে। এটা এই নয় যে এক্ষুনি বসলাম আর পেয়ে যাবো, এটা কখনো হয় না। এটা বিরাট 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 লাখ, আমাদের সেরকম লাখ নেই। আমাদের পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আর কি হয় জানো, এই যে ভিডিওটা আমরা দেখবে, আমার ধরো একটা ক্লাস তুমি একটুখানি দেখে দূর পরে দেখবো, কখন এটা করো না। নিজের ওই ইচ্ছেটাকে কখনো ওইভাবে ছড়িয়ে দিও না। সব সময় একটা, যেমন তোমরা 9-10-এ পড়তে সেই ইচ্ছেটাকে ধরে রাখো যে না এটা এটা একটা মেডিসিনের মতো ধরে রাখো। যেমন মানুষকে প্রতিদিন সময় একটা ওষুধ খেতে হয় না, তেমন আমি যে ক্লাসগুলো দিচ্ছি প্রতিদিন একটু একটু করে দেখো, সেগুলো কালচার করো, সেগুলো থেকে কোনো প্রশ্ন থাকলে তৈরি করো, আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। আর তোমাদের এই যে অভ্যেসটা প্রতিদিন একটু করে ক্লাস দেখা, এই টাচে থাকা, এটাই দেখবে তোমাকে একটু 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 করে সিঁড়ির দিকে উপরে নিয়ে উঠে চলে যাবে। আশা করি আমার কথাগুলো তোমাদের ভালোর জন্যই আমি বলতে পেরেছি, ভালোর জন্যই বলছি। তোমরা আমার খুব প্রিয় স্টুডেন্ট, আমি সবসময় চাইবো তোমরা ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে যাও, তোমরা খুব তাড়াতাড়ি স্ট্যান্ড করো। শুধু বলবো ধৈর্যটাকে ছেড়ো না, ক্লাসটা মন দিয়ে ফলো করো, যে জিনিসগুলো বলছি নোট ডাউন করো, সেগুলোকে খাতা দেখে দেখে করো। আরেকটা জিনিস বলে দিই, এই যেটা ধরো ইডিয়মস এর ক্লাস বা প্রিপোজিশন বা এরপরে দেখবে এরর কারেকশন, তোমাদের অনেকগুলো বন্ধুদের মিলে বসে কোনো একটা সময়, যেমন করে আমরা আড্ডা দিতে বসি, যেমন করে আমরা ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করি, যেমন করে আমরা রাজনীতি নিয়ে তৃণমূল বিজেপি সিপিএম ইত্যাদি ইত্যাদি যে রাজনৈতিক দল নিয়ে আলোচনা করি, ঠিক তেমন ভাবেই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করো। তুমি ওকে বললে এই তুই বলতো যে এই ইডিয়মটা এটা কি, মানে এর গল্পটা কি, এই জিনিসটা আলোচনা করতে থাকো। তাহলে কি হবে জানো, নিজের মনের মধ্যে ওই যে বসে যাবে, ওটা আর বের হবে না। আমি তোমাদের বলছি আমার 3 মাস ক্লাস করো, আমি তোমাদের অ্যাসিওর করছি 3 মাস ক্লাস করার পর যদি কখনো এক্সাম সেন্টারে যাও, এতদিন যে ভয়টা ছিল ইংরেজি, ওটা বাদ দিয়ে আসতে হবে। ও কিভাবে পড়বো কে জানি, আন্দাজে। আমি বলে দিচ্ছি তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যাবে, না আন্দাজে নয় কিছুটা জোর। আর 6 মাস ক্লাস করার পর একদম নিশ্চিত একটা গ্রিপ করতে পারবে। আশা করি আমার কথা তোমরা মন দিয়ে শুনবে, ক্লাসটা যেমন বলছি ফলো করো, আর লাইক করবে,
কমেন্টে জানাবে। তোমরা সকলেই ভালো থেকো। হোপ বেটার ফিউচার।